হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল। আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। আজকে আমাদের আলোচনার বিষয় চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী মৌর্য শাসক। এর আগের দিন আমরা চন্দ্রগুপ্ত মৌর্য অব্দি পড়েছিলাম। তো আমরা জেনেছি সেখানে যে চন্দ্রগুপ্ত মৌর্য শ্রবণ বেলগোলায় গিয়ে সল্লেখনা পদ্ধতিতে নিজের আত্মবলিদান দিয়েছে। তার আগে কর্ণাটকে যাওয়ার আগে চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার, তার ছেলে বিন্দুসারকে রাজা মনোনীত করে গিয়েছিল। এই বিন্দুসার সম্পর্কে আমরা আজকে জানব। এই বিন্দুসারকে সংস্কৃত গ্রন্থে বলা হয় অমিত্র ঘাত, অর্থাৎ শত্রুদের যিনি আঘাত করে। জৈন গ্রন্থে বলা হয় সিংহ সেন। সেই জৈন গ্রন্থের নাম হচ্ছে রাজাবলি কথা। প্রশ্ন এটাও আসতে পারে যে কোন জৈন গ্রন্থে সিংহসেন বলা হয়েছে, হচ্ছে রাজাবলি কথা। বায়ু পুরাণে বলা হয়েছে মদ্রসার বা ভদ্রসার, ঠিক আছে। এরপর ইউনানি গ্রন্থে বলা হয়েছে অমিত্র চ্যাটস। এইবার আমরা জানি যে বিন্দুসারের দরবারে কোন কোন দূত এসেছিল। বিন্দুসারের দরবারে সিরিয়ার রাজা অ্যান্টিওকাস ডাইমেকাস নামে একজন দূতকে পাঠিয়েছিলেন। এছাড়াও মিশরের রাজা দ্বিতীয় টলেমি ফিলাডেলফাস ডাইনোসিয়াস নামে একজন দূতকে পাঠিয়েছিলেন। এই যে বিন্দুসার, তিনি একজন রাজার কাছে কিছু গিফট চেয়েছিলেন। তিনি সিরিয়ার রাজার কাছে 3টি গিফট চেয়েছিলেন। কি? এক হচ্ছে শুকনো ফল, 2 হচ্ছে মিষ্টি মদ, আর 3 নম্বর হচ্ছে একজন দার্শনিক চেয়েছিলেন। ঠিক আছে, প্রশ্ন এখানেও আসতে পারে যে সিরিয়ার রাজার কাছে কে গিফট চেয়েছিল? বিন্দুসার। তো এইবার আমরা চলে আসবো অশোক, মৌর্য সাম্রাজ্যের মহান সম্রাট অশোক সম্পর্কে। অশোক সম্পর্কে আমরা জানতে পারি দিব্যাবদান, তারপর হচ্ছে দীপবংশ, মহাবংশ, এইসব গ্রন্থ থেকে। তো অশোক রাজা হওয়ার আগে তিনি তক্ষশিলার প্রান্তপাল ছিলেন। কীভাবে তক্ষশিলার প্রান্তপাল হলেন? বিন্দুসারের সময় তক্ষশিলার যে প্রান্তপাল ছিল কীচক, তিনি বিদ্রোহ করে দিয়েছিলেন। সেই বিদ্রোহ দমন করার জন্য বিন্দুসার অশোককে পাঠায় তক্ষশিলায়। তখন অশোক তো কীচককে হারিয়ে সেখানকার প্রান্তপাল বা শাসক হিসাবে নিযুক্ত হয়। প্রশ্ন এখানে আসে যে রাজা হওয়ার আগে অশোক কোথাকার প্রান্তপাল ছিলেন? তক্ষশিলা। বা রাজা হওয়ার আগে অশোক কোথাকার প্রান্তপালকে হারিয়েছিলেন? সেটা হচ্ছে তক্ষশিলা। এবার অশোক রাজ্যাভিষেকের 8ম বছর, অর্থাৎ অশোক যে রাজ্যাভিষেক হয়, অর্থাৎ রাজা ঘোষণা হয়, তার আগেই তিনি সিংহাসন দখল করে নিয়েছিলেন। কিন্তু রাজ্যাভিষেকের 8ম বছরে তিনি কলিঙ্গ যুদ্ধ করে। সে অশোক জীবনে একটি যুদ্ধ করে, সে হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, ভয়ানক যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধের ঘটনা কোথায় জানা যায়? এটি হচ্ছে 13 নম্বর অভিলেখতে জানা যায়। পরে বলবো এটা কী জিনিস, এটুক খালি বললাম অশোক। তাহলে প্রশ্ন যদি আসে অশোক তার রাজত্বের কত বছরে কলিঙ্গ যুদ্ধ করে, সেটা হবে 8ম বছরে, ঠিক আছে। এবার অশোক বিভিন্ন শিলালেখ এবং স্তম্ভলেখ স্থাপন করে, তাই অশোককে বলতে গেলে শিলালেখর জনকও বলা হয়। এর আগে দারায়ুস এই স্তম্ভলেখ এবং শিলালেখ প্রচলন করেছিল ভারতে। অনেকে বলেন যে অশোক দারায়ুসের দেখে শিলালেখ স্থাপন করেছিল। প্রশ্ন এখানেও আসে যে অশোক কার অনুপ্রেরণায় শিলালেখ বা স্তম্ভলেখ স্থাপন করেছিল? প্রশ্ন আসে দারায়ুস। বা প্রশ্ন এখানেও আসতে পারে যে ভারতে শিলালেখ জনক কাকে বলা হয়? অশোককে, ঠিক আছে। এই অশোক 7টি স্তম্ভলেখ এবং 14টি শিলালেখ তৈরি করে। তার স্তম্ভলেখের সংখ্যা 7টি এবং শিলালেখের সংখ্যা 14টি। এই শিলালেখতেই তিনি বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন, ঠিক আছে। এবার এখানে জানতে থাকি, ঠিক আছে। তো তার 14টি শিলালেখতে কী কী বলা হয়েছে আমি 14টিই বলবো, কিন্তু ইম্পর্টেন্টগুলো তোমরা মনে রাখবে, ঠিক আছে। প্রথম শিলালেখতে বলা হয় যে সবাই আমার সন্তান, বা হিংসা করতে না বলা হয়, ঠিক আছে। প্রথম শিলালেখতে বলা হয় সামাজিক উৎসবের বিরোধ করতে, বা পশু বলি না দিতে, ঠিক আছে। দ্বিতীয় অভিলেখতে বলা হয় যে
চোল চেল পাণ্ড্য বা অর্থাৎ প্রতিবেশী রাজ্যদের সম্পর্কে। আমি তোমাদের খালি মোটা মোটা এগুলি বলছি। তৃতীয় শিলালেখ হতে রাজুকা সম্পর্কে বলছে। চতুর্থ শিলালেখ হতে ধম্ম সম্পর্কে বলছে। পঞ্চম শিলালেখ হতে ধর্ম মহামাত্র সম্পর্কে বলছে। প্রশ্ন আসতে পারে যে অশোক তার কত নম্বর শিলালেখ হতে, এটা ইম্পর্টেন্ট। ধর্ম মহামাত্রর কথা বলছে, সে হচ্ছে পঞ্চম শিলালেখ হতে। ষষ্ঠ শিলালেখ হতে জনকল্যাণকারীর কথা বলছে। সপ্তম শিলালেখ হতে সহনশীলতার কথা বলছে। অষ্টম শিলালেখ, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, তিনি যে বোধগয়ায় গিয়েছিলেন, ঠিক আছে। অষ্টম শিলালেখতে উল্লেখ আছে যে অশোক তার রাজত্বের 10ম বছরে বোধগয়ায় গিয়েছিলেন, এর উল্লেখ আছে। প্রশ্ন এখানে দুটা হয়, এক, অশোক বোধগয়া কত বছরে গিয়েছিলেন তার রাজত্বের অর্থাৎ রাজ্যাভিষেকের 10ম বছর, কিন্তু এটি কোথায় উল্লেখ আছে? অষ্টম অভিলেখতে। নবম অভিলেখতে সামাজিক উৎসবের বিরোধ করার কথা বলছে। 10ম অভিলেখতে আকাঙ্ক্ষার অবসান করতে বলছে। 11 নম্বর অভিলেখতে ধম্ম ঘোষ, ঠিক আছে। 12 নম্বর অভিলেখতে ধম্ম সহিষ্ণু, এই দুটি তোমাদের আসবে না, এইবার আসবে এইটা। 13 নম্বর অভিলেখ সবথেকে গুরুত্বপূর্ণ, এইখানে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে এবং কলিঙ্গতে এই 13 নম্বর অভিলেখ নেই। প্রশ্ন 2, এখানে 2 ফ্রেম করবে। এক, যে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ কোথায় রয়েছে? 13 নম্বর অভিলেখতে, কিন্তু কলিঙ্গতে কোন অভিলেখ নেই সেটা হচ্ছে 13 নম্বর অভিলেখ। অর্থাৎ এটা এরকম করে ধরো যে তোমার আর তোমার দুজনের আরেক বন্ধুর মধ্যে মারামারি হলো। এবার যখনই দেখা হবে, কিরে ভাই তোকে সেদিনকে থাপড়াইছিলাম মনে আছে, তুমি ওকে বলো কিরে ভাই তোকে সেদিনকে লাথি মারছিলাম মনে আছে, এটা তো বারবার যখন বলবা তখন দুজনের মধ্যে দুঃখ হবে যে বন্ধু বন্ধু এরকম ক্যাচাল করছিলাম। সেরকমই কলিঙ্গতে 13 নম্বর অভিলেখ নাই, কারণ কি এখানেই কলিঙ্গ যুদ্ধের উল্লেখ আছে। সেখানে কি বলবে যে আমি এখানকার মানুষকে মারছিলাম, কাটছিলাম, এই করছিলাম, সেই করছিলাম, সেজন্য 13 নম্বর অভিলেখটা কলিঙ্গতে নাই, কিন্তু 13 নম্বর অভিলেখতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে। এবং 14 নম্বর অভিলেখতে বলেছে সবাই আমার সন্তান। প্রশ্ন এখানে আসবে যে সবাই আবার সন্তান কোথায় বলা হয়েছে? 14 নম্বর অভিলেখতে। আমি যেই অভিলেখগুলি বললাম সেগুলি তোমরা নোট করবে, আসবেই কিছু 14টা আসবে না। মনে করো ধর্ম মহামাত্র, আমি যেগুলো ইম্পর্টেন্ট বললাম, 5 নম্বর অভিলেখ, 7 নম্বর অভিলেখ, তারপরে 6 নম্বর অভিলেখ, 13 নম্বর অভিলেখ, 8 নম্বর অভিলেখ, এগুলো আসবে, ঠিক আছে। এছাড়াও কলিঙ্গতে 13 নম্বর অভিলেখের জায়গায় সেপারেট অভিলেখ রয়েছে, এটুকু আসতে পারে। তো অশোকের অভিলেখ শেষ। এইবার আমরা আসি যে কলিঙ্গ যুদ্ধ তো হয়ে গেল। কলিঙ্গ যুদ্ধের পর অশোক কলিঙ্গ রাজধানীকে 2টি ভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। উত্তরে তৌশলী, দক্ষিণে জৌগরা। প্রশ্ন আসতে পারে কলিঙ্গর কটি রাজধানী? 2টি, বা যদি তোমাদের 2টি না দেয়, এত ডিপ নাও দেয়, তাহলে প্রশ্ন পড়তে পারে কলিঙ্গর রাজধানী কোনটি? তৌশলী, ঠিক আছে। এইবার কলিঙ্গ যুদ্ধ হয়ে গেল। এবার কলিঙ্গ যুদ্ধের পরই অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে, কারণ কলিঙ্গ যুদ্ধে এত লোক, 1 লাখ লোক মারছে, ঠিক আছে। দেখে তার মনে সহানুভূতি, মানে মন হৃদয় পাল্টা জানে। হার্ট ট্রান্সপ্লান্ট কী করে হবে? তখনকার দিনে কি এত বড় টেকনোলজি ছিল? হৃদয় পাল্টানো মানে হার্ট ট্রান্সপ্লান্ট হওয়া। হার্ট ট্রান্সপ্লান্ট হয়নি, হৃদয় পরিবর্তনও হয়নি, ঠিক আছে। হৃদয় যেটাকে বলে দ্রবিত হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। প্রশ্ন আসতে পারে যে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন, এর প্রমাণ কোথার থেকে পাওয়া যায়? এর প্রমাণ পাওয়া যায় ভাব্রু শিলালেখ থেকে, ঠিক আছে। আর অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার রাজত্বর 9ম বছরে, অর্থাৎ কলিঙ্গ যুদ্ধর 1-1.5 বছর পর, ঠিক আছে। এরপর অশোক নেপালে গেল। এবার নেপালে গিয়ে যখন নেপালে দেখলো, তা তিনি নেপালকে করমুক্ত করলো। এবার হাকই তো আর করমুক্ত করবে না, সেখানে একটি শিলালেখ বানায় দিল। সেই শিলালেখের নাম কি? রুমিনদেই শিলালেখ। এখানে হয়তো আছে, এই যে রুমিনদেই শিলালেখ, ঠিক আছে। যে নেপালে তিনি করমুক্ত করেছিলেন বা কর কমিয়েছিলেন, সেই জানা যায় রুমিনদেয় অভিলেখ থেকে, ঠিক আছে। এছাড়াও নেপালে আরেকটি অভিলেখ আছে, সেটা হচ্ছে নিগলিবা অভিলেখ। হ্যাঁ, তো এইবার নেপাল থেকে চলে আসি আমরা। এইরকমই চন্দ্রগুপ্ত মৌর্য মনে আছে? চন্দ্রগুপ্ত মৌর্যেরও 2টি অভিলেখ ছিল যেখানে অকাল সম্পর্কে জানা যায়। কি কি? একটি হচ্ছে মহাস্থান অভিলেখ, আরেকটি শাহুগারা অভিলেখ। এইখানে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে যে অকাল পড়ছিল,
ঠিক আছে, এই অকাল সম্পর্কে জানা যায়। এবং এইখানেই তিনি বলছে যে শস্য ভাণ্ডার, অর্থাৎ অকাল হইলে যে খাবার নষ্ট করতে না, খাবার মজুত রাখতে, যে অকালের সময় এগুলি কাজে লাগবে। প্রশ্ন এটাও আসতে পারে, শস্য ভাণ্ডার সম্পর্কে কোথায় জানা যায়? মহাস্থান অভিলেখ এবং সাহুগারা অভিলেখ সম্পর্কে। ঠিক আছে, এছাড়াও অশোকের দুভাষী অভিলেখ আছে, ওটা কোথায়? সরাইকুনা অভিলেখ। অশোকের সরাইকুনা অভিলেখ হচ্ছে দুভাষী, গ্রিক এবং আর্মীয় লিপি। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে অশোকের বেশিরভাগ অভিলেখ ছিল ব্রাহ্মী লিপি এবং প্রকৃত ভাষা। ঠিক আছে, ব্রাহ্মী লিপি এবং প্রকৃত ভাষা। আফগানিস্তান, পাকিস্তান ওইসব জায়গায় তারা আরমাইক লিপি, খরষ্টি লিপি এরকম করছে, কিন্তু বেশিরভাগ অভিলেখ কোথায়? আরমাইক লিপি, ব্রাহ্মী লিপি, প্রাকৃতিক ভাষা। তোমাদের এগুলি আসবে, অত ডিপে যাবে না। ঠিক আছে, এইবার অশোকের এগুলি হয়ে গেল। এইবার অশোকের যে শিলালেখগুলি আছে, শিলালেখগুলিতে কোন কোন জীবজন্তুর ছবি আছে সেগুলো সম্পর্কে বলতেছি। ঠিক আছে, অশোকের সারনাথ অভিলেখতে 4টি সিংহ আছে। প্রশ্ন আসতে পারে যে অশোকের কোন অভিলেখতে 4টি সিংহ, যে আমরা এখন দেখি না 4টি সিংহ অশোক স্তম্ভে, 3টি দেখা যায় পিছনে একটি, 4 দিকে 4টি মুখ, এটি সারনাথ অশোক ইয়েতে আছে, শিলালেখতে আছে। এই সারনাথ অভিলেখতেই, শিলালেখতেই উল্টা করে পদ্ম, ঠিক আছে, দেওয়া আছে। এইখানে অশোক চক্র আছে। ঠিক আছে, এই সারনাথ অভিলেখতেই হাঁস, ঘোড়া, হাতি এবং ষাঁড় এই ছবি আছে। ফিনিশ। অশোকের, ঠিক আছে, মৌরিয়া অভিলেখতে ময়ূরের মূর্তি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে আরও আছে, দেখো সাংকি সাথে হাতির মূর্তির আছে। এবং রুমেন্দি অভিলেখতে বৈল অর্থাৎ ষাঁড়ের মূর্তি আছে। এই প্রশ্ন আসতেই পারে যে অশোকের ষাঁড় মূর্তি কোথায় আছে? রুমেন্দীয় অভিলেখতে। ঠিক আছে, অশোক যে বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য তার ছেলে মহেন্দ্র এবং সংঘমিত্রাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। ঠিক আছে, এই যে অশোক, এই অশোকে শিলালেখতে, অশোকের নাম কিন্তু সব শিলালেখতে অশোক পাওয়া যায় না। কি পাওয়া যায়? দেবানাং প্রিয়দোষী। প্রশ্ন আসতে পারে যে দেবানাং প্রিয়দোষী বা দেবানাং কার নাম? অশোকের নাম। বা প্রিয়দোষী কার নাম? অশোকের নাম। কিন্তু 4টি অভিলেখতে অশোকের নাম অশোক পাওয়া যায়। প্রশ্ন এটাও আসতে পারে। মাস্কি, গুজরা, নেটুর, উড়ে গেলাম। ঠিক আছে, এই 4টি অভিলেখ তোমরা এগুলা লিখবে, কিন্তু আমি যেন আস্তে আস্তে বলছি। তো এই ছিল অশোকের সম্পর্কে মোটা মোটা তোমাদের জিনিসপত্র, মানে বিষয়। এছাড়াও অশোক সম্পর্কে আরও অনেক তথ্য রয়েছে যেগুলি হয়তো তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট না। এবার আরেকটি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, যে অশোকের যে শিলালিপি, এই শিলালিপি কে পাঠোদ্ধার করেছিল? পাঠোদ্ধার করেছিল জেমস প্রিন্সেপ 1837 সালে। ঠিক আছে, তো এই ছিল অশোক। আর অশোকের মন্ত্রী কে ছিল? রাধাগুপ্ত। তোমরা কিন্তু এই বোর্ডে ফোকাসটি খুব কমই করবে, কারণ কি এইখানে আমি খুব একটি মোটা মোটা জিনিস লিখে দিয়েছি। আমি যা যা বললাম ওগুলি তোমরা ভালো মতন শুনবে। ঠিক আছে, আমি এই ক্লাসটি হয়তো একটু স্লো মনে হতে পারে, কারণ এখানে আমি অনেক তথ্য দিয়েছি, যার জন্য স্লো বললাম, নাহলে আমি স্পিডে বলতে পারতাম। অশোক সম্পর্কে ক্লাস করতে গেলে 1 ঘন্টা করে যদি ক্লাস করা যায়, 3 দিনে 3টা ক্লাসও কম পড়বে। সেখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট জিনিসগুলি তোমাদের বলে দিলাম, যে অশোকের শিলালেখ সম্পর্কে, অশোকের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে, অশোকের রাজযুদ্ধ সম্পর্কে, কোন শিলালেখে কী রয়েছে সেই সম্পর্কে। তো অশোকের আরেকটি গুরুত্বপূর্ণ তার হচ্ছে কোশাম্বী যে অভিলেখ, সেখানে তার রানী করবুকির উল্লেখ রয়েছে। এছাড়াও কঙ্গন হলি অভিলেখতে হচ্ছে রান্য অশোক উল্লেখ রয়েছে। এছাড়াও অশোকের এরাগুলি অভিলেখ, ভারতে অবস্থিত অভিলেখ, সেটা হচ্ছে দুভাষায়, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি ও খরষ্টি লিপিতে। প্রশ্ন এখানেও আসতে পারে যে অশোকের ভারতস্থিত দুভাষী অভিলেখ কোনটি? সেটা হচ্ছে এরাগুড়ি অভিলেখ। তো এই ছিল অশোকের তোমাদের ক্লাস 11-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি
তোমরা বুঝে গিয়েছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।